তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দেখে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা দুর্বৃত্তরা শনাক্ত, জানালেন ডিবি প্রধান। ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ব্রডব্যান্ডে ধীরগতির দুর্ভোগ। প্রজ্ঞাপন জারির পর পোষ্যসহ আগে চালু থাকা সব কোটা বাতিল বলছেন বিশেষজ্ঞরা। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। রাত ৯টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের সব দাবি মানার পরও এখনো কিসের আন্দোলন, এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশবাসীকেই তাদের প্রতিরোধ করতে হবে। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেলের স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। রেজন ফয়েজের রিপোর্ট। যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু নির্মমতা আর এমন ধ্বংসের চিহ্ন। মাত্র কদিন আগেও ছবির মতো সাজানো গোছানো মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন এখন এমনই ধ্বংসযজ্ঞের স্তূপ। গত শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের নামে রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয়, ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, LED মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছেন না তিনি। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের সব দাবি তো পূরণ করা হয়েছে, তাহলে এখনো কিসের আন্দোলন? যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। তিনি বললেন, গত 15 বছরে মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, বেছে বেছে সেসব স্থাপনাই এখন যারা ধ্বংস করছে, জনগণকেই তাদের প্রতিরোধ করতে হবে। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল, তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। মেট্রো স্টেশনটির পাশেই রাখা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যের 40টি গাড়িও আগুনে পোড়ানো হয়। স্টেশনের উপর থেকে পুড়ে যাওয়া সেই গাড়িগুলোও দেখেন প্রধানমন্ত্রী। মিরপুর 10 নম্বরের এই মেট্রো রেল স্টেশনের ধ্বংসযজ্ঞ আজকে নিজ চোখে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখে কষ্টে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। বললেন, এই যে ক্ষতি এর পুরোটাই একেবারে সাধারণ মানুষের, এবং তিনি বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের কোনো মানুষ এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে। রেজন ফয়েজ, এটি নিউজ, ঢাকা। আমি রোজ রোজ পানি ফুটাতে পারবো না। বলেন তো, পানি না ফুটালে খাবো কি? আমার হচ্ছে টরেমিনোর পরিশোধিত পানি, বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেমিনো। রাত ৯টার নিউজ আওয়ার দেখছেন।
গত কয়েকদিনে বাংলাদেশ জুড়ে চলা সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। গতকাল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন ডুজারিক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. It is imperative that the government provides the details of those killed, injured or detained for the benefit of their families. I think we have been extremely clear in expressing our concern about what is happening in Bangladesh, about the mass arrests, the killings we have seen. It is very important that people demonstrate peacefully and that the authorities guarantee that right for peaceful demonstration. All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই আশাবাদী জানিয়ে বলেছেন, বাংলাদেশে যা চলছে তা সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ বিষয়, তবে ঘটনাবলীর দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। We are aware of the situation in the country. We have been closely following the developments there. India considers the ongoing situation in the country to be an internal matter of Bangladesh. We also feel that being a close neighbor with whom we share very warm and friendly ties, we are hopeful that the situation in the country would return to normal soon. আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে, সরকারি সম্পদ নষ্ট করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। এর আগে রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এইটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। আপনাদের সবারই সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব। আপনারা দেখছেন আমাদের কারফিউর সময় আমরা কমাচ্ছি, আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স ৩০ পার হয়ে গেছে, ফলে ৯৮% কোটাই এখন মেধাবীদের জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গিয়েছে। কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই, ৯৮% এবং ৯৮% হলো মেধা। যারা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছিল তাদের সবাইকে শনাক্ত করা গেছে। নাশকতায় বিএনপি জামায়াতের অর্থদাতাদের তালিকাও তৈরি হয়েছে। একথা জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেছেন, লন্ডন থেকেই ছাত্রলীগ ও পুলিশ হত্যায় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ২০২৩ সালের ২৮ অক্টোবর সেদিন পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় চলে অরাজকতা। সেসব ঘটনায় বিএনপি জামাতের যারা জড়িত ছিল তাদেরকেই নতুন কমিটিতে পদপদবি দেয়া হয়েছে। সেই নেতারাই এবার কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িয়ে পড়ে। নাশকতায় বিএনপি জামায়াতের অর্থদাতাদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এস.এম. জাহাঙ্গীর, অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে। ২৮ অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটিতে তারা স্থান দিয়েছে। সহিংসতায়
3 জন পুলিশকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, নৃশংসতায় জড়িতদের সবার নাম পরিচয় জানতে পেরেছেন। যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশ পেয়ে ছাত্রলীগ ও পুলিশ হত্যায় কিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই বর্ণনাও দেন গোয়েন্দারা। এ ঘটনায় গাইবান্ধার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীর ভগ্নিপতি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। পুলিশে কোবাইলে 10,000, আর আওয়ামী লীগের কোবাইলে 5,000 টাকা, ছাত্রলীগে কোবাইলে 5,000 টাকা দিয়ে দেবে। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিও। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা মোকাবেলায় হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া ও আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস একথা জানান। তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় আন্দোলনের সময় হেলিকপ্টারে টহল দিয়েছেন এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ প্রয়োজনে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন তারা। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নাশকতায় জড়িত থাকার অপরাধে আজ 67 জন সহ সারা দেশ থেকে 228 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি। যেখানে সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসাবে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তারা যদি সম্মুখভাবে তারা যদি অগ্রসর হতো সেখানে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেত। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য মূলত হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন বিকেলে এই আদেশ দেন। সকালে গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নরসিংদী জেলা কারাগার থেকে পালানো আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগরে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। গতকাল সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকা থেকে পলাতক জঙ্গি মোহাম্মদ ফারুক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। সে নরসিংদী জেলার মাধবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। 2022 সালে সিলেটে অভিযান চালিয়ে জঙ্গি সদস্য ফারুককে গ্রেপ্তার করা হয়। নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামি ফারুক কারাগারের 4 নম্বর সেলে থাকতো এবং তার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের আরও 3 জন জঙ্গি সদস্য যথাক্রমে হিজবুল্লাহ, আব্দুল আলিম এবং মাইনুদ্দিন তার একই সেলে অবস্থান করেছেন। এই ঘটনায় আমরা আরেকটি মামলা দায়ের করছি এবং পলাতক আসামিকে আমরা থানায় সুপর্দ করছি। ইউটিউব সহ গুগলের সকল সেবা নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এখনই খুলছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং টিকটক সহ সামাজিক যোগাযোগের আরও কয়েকটি মাধ্যম। এদিকে আগের দিন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে ঝামেলায় পড়তে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মহাখালীতে ডাটা সেন্টারে হামলা হয়, বন্ধ হয়ে গিয়েছিল সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার 5 দিন পর মঙ্গলবার গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। দেশ জুড়ে পুরোদমে চালু হয় বুধবার। বৃহস্পতিবার রাজধানীর সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। এতে স্বাভাবিক নেট ব্রাউজিং করতেই বেগ পেতে হয় ইন্টারনেট সেবা গ্রহীতাদের। ধীর গতির কারণে ঝামেলায় পড়েন ইন্টারনেট ভিত্তিক কাজের সঙ্গে সম্পৃক্তরা। এত পরিমাণ স্লো যে আমরা এই কাজগুলো সাধারণত মেইল ব্রাউজিং করা বা গুগলে যে ধরুন আমরা এইগুলো ওয়েবসাইটগুলো দেখি ওইগুলোই করা যায় না। কারফিউর কারণে আমাদের তো টাইমটাও কম,
তো সেখানে আসলে এতগুলো কাজ একসাথে আসলে এই নেটের স্পিডের মাধ্যমে আসলে করা সম্ভব হচ্ছে না। আগে যে রিদমে ছিলাম ওই স্পিডটা পাচ্ছি না এখন, ওই জন্য আসলে আমরা কিছুটা তো ব্যাহত হচ্ছে অবশ্যই। কিছু ক্ষেত্রে কাজ চালিয়ে নিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আমাদের কাজগুলো কি ডে টু ডে বেসিস, যে কালকের মধ্যেই জমা দিতে হবে, এবং আমাদের উপরেই কিন্তু আমাদের ক্লায়েন্টের ব্যবসা নির্ভর করে। আমরা যদি ওনাদেরকে প্রোডাক্টগুলো রেডি করে না পাঠাতে পারি, তাহলে ওনারাও ওইটা সেল করে ব্যবসা আনতে পারবে না, আমাদেরও বেতন দিতে পারবে না। যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশাল একটা ডাউনফল হবে। আমাদের যারা আইটি বিজনেস আমরা করছি, আমরা যদি দেশে থাকি, সত্যি কথা বলতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ব্রডব্যান্ডের সক্ষমতার তুলনায় চাহিদা অতিরিক্ত হয় স্বাভাবিক গতির ইন্টারনেট মিলছে না, এমনটাই দাবি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির। মোবাইল ডাটার সকল ইউজার আমাদের যে 3500 জিবি ব্যান্ডউইথ ফুললি ইউজ করছে। সমস্যাগুলো কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষতির যে পরিমাণটা, সেটা যদি আমরা নিরূপণ করতে যাই, প্রতিদিন আমাদের প্রায় 100 কোটি টাকার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি বন্ধ করতে অতি দ্রুত ইন্টারনেটের এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বাতিল হয়ে গেছে আগে চালু থাকা সব কোটা। আইন ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন ধরে চাকরিতে পোষ্য কোটা থাকলেও এখন আর তা কার্যকর নেই। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে তা অনুযায়ী সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে সব ধরনের নতুন নিয়োগে সর্বোচ্চ কোটার পরিমাণ 7%। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর বাইরে যতখানে যত রকম কোটা ছিল সব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে কোর্টের নির্ধারিত কোটা প্রযোজ্য হবে, অর্থাৎ আগের সব কিছুই বাতিল। সুতরাং আপনি যেটা বলছেন যে রেলে বা প্রাইমারির পোষ্য কোটা বাতিল হয়েছে কিনা, আমার মনে হচ্ছে যে বাতিল। বাংলাদেশ রেলওয়ে 2020 সালে জারি করা নিয়োগ বিধিমালা অনুযায়ী পোষ্য কোটা ছিল 40%। সম্প্রতি এই কোটা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল হাইকোর্টেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে চাকরি পর্যন্ত সবখানেই এতদিন ছিল পোষ্য কোটার সুযোগ। এছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল পোষ্য কোটায় চাকরির সুযোগ। কোনো কোনো সরকারি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় করার জন্য, সেখানে কিন্তু তাদের বড় একটা কোটা আছে। সেইটার যে মূল যুক্তিটা হচ্ছে যে সেইখানে যারা কর্মরত তাদের সন্তানদের স্বার্থটা রক্ষা করা। আগের অনেক জায়গায় যে কোটার কথা ছিল সেগুলো কিছুটা যৌক্তিক, কিছুটা অযৌক্তিকও ছিল। যেমন প্রাইমারিতে অনেক চিন্তাভাবনা করে এগুলো করা, 60% যে মহিলা কোটা ছিল, আমি মনে করি এটা প্রয়োজন। তার কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি তো মহাপরিচালক ছিলাম, ছেলেরা বাচ্চাদের ওইভাবে ডিল করতে পারে না, রেগে যায়, মারপিট করে, অধৈর্য হয়, কিন্তু মেয়েরা এদিক থেকে জেনেটিক্যালি বা ন্যাচারালি এই দিক থেকে দক্ষ, সেটা লাগবে। তবে যে পোষ্য কোটা ছিল সেটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আপিল বিভাগ যেহেতু কোটা রায়ে সরকারকে প্রয়োজনে পরিবর্তনের অনুমতি দিয়ে রেখেছে, তাই এসব পোষ্য কোটা আবারও চালুর সুযোগ থাকছে। তবে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আগাতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। সরকার প্রজ্ঞাপন করে সেটা বলে দিবে। সরকারি বললে তো প্রাইমারি যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি, মানে একদম সরকারি, সেটা তো এটার আওতার মধ্যেই আসবে, তাই না? রেল যেটা, সেটাও তো কমপ্লিটলি সরকারি। কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে ন্যূনতম কিছু, মানে তার যারা কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষক, তাদের সারা জীবন তারা করছে, কারো স্বার্থ কিছুটা মানে রেশনাল পর্যায়ে যৌক্তিকভাবে সেটাকে সংরক্ষণ করার জন্য যদি তারা মনে করে কিছু রাখতেও পারবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলার মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী হাসপাতালে এসে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের বলেন, দলমত চিন্তা না করে সবার চিকিৎসা যেন নিশ্চিত হয় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের সবাই কাজ করছেন। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ সব পরীক্ষা
দ্রুততম সময়ে কিভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে বলেও জানান তিনি। বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আমরা সেটা করব। চোখে সানগ্লাস, মাথায় হ্যাট, হাতে গিটার, শুধু দারুণ সব গানের জন্য নয়, নজরকাড়া ফ্যাশনের কারণেও তরুণদের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। বাংলার রক ব্যান্ড জগতের নক্ষত্র শাফিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সুদূর যুক্তরাষ্ট্রে আজ নিভে গেল তার প্রাণপ্রদীপ। তার মরদেহ দেশে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রে গেছেন স্বজনেরা। আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও। ব্যর্থ প্রেমিকের এই হাহাকার দিয়েই 90 দশকে তরুণদের মন জিতে নেয় ব্যান্ড দল মাইলস। শুধু এটি নয়, চাঁদ তারা সূর্য নও তুমি, জ্বালা জ্বালা জ্বালা, নীলা, পাহাড়ি মেয়ে বা পাতা ঝরে যায় সহ অসংখ্য মন মাতানো গান উপহার দিয়েছে ব্যান্ডটি। এসব গানের বেশিরভাগেরই শিল্পী ও সুরকার শাফিন আহমেদ, মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বেস গিটারিস্ট। সঙ্গীত অঙ্গনের দুই মহারথী ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে শাফিনের জন্ম 1961 সালে। সুরকার বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর কিংবদন্তি মায়ের কাছে নজরুল সঙ্গীত শেখা তার। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। শখের বশে 1979 সালে ভাই হামিন আহমেদকে নিয়ে গড়ে তোলেন মাইলস। প্রথম দিকে ইংরেজি গান করতেন তারা। তাদের প্রথম বাংলা অ্যালবাম বেরোয় 1991 সালে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গানের কথায় ভিন্নতা, সুরে আধুনিকতা এবং গায়কিতে স্বাতন্ত্র্যের কারণে দ্রুতই জনপ্রিয়তা পায় মাইলস। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখে নদী বইয়া চলে। প্রেমে ও বিরহে বিচিত্র অনুভবে শ্রোতার মনকে সুর দিয়েছেন শাফিন আহমেদ। প্রিয়জনকে স্মরণ করতে, শুভেচ্ছা জানাতে তার গান অতিক্রম করে গেছে প্রজন্মের ব্যবধান। আজ জন্মদিন তোমার। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কনসার্ট ছিল তার 20 জুলাই। মঞ্চে ওঠার আগ মুহূর্তে আক্রান্ত হলেন হৃদরোগে, যেতে হলো হাসপাতালে। স্থানীয় সময় 24 জুলাই সন্ধ্যায় ভার্জিনিয়ার আকাশে ওঠা অসংখ্য তারার সাথে যোগ দিলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের এই নক্ষত্র। মাত্র 63 বছর বয়সে চিরবিদায় নিলেন শাফিন আহমেদ, কিন্তু চিরজাগরুক থাকবেন স্ত্রী, 3 সন্তান আর অসংখ্য অযুত ভক্তের হৃদয়ে। পারবে না ফেরাতে আমাকে তুমি, শিশিরে লুকাও যদি হব বনে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা। গায়ক শাফিন আহমেদের স্মৃতির প্রতি 18 নিউজ পরিবারের গভীর শ্রদ্ধা, শোক সন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা। অন্য প্রসঙ্গ, আইএফআইসিতে যুক্ত হল শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা আইএফআইসি ইসলামিক। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ব্যাংকিং সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, ব্যাংকের অ্যাডভাইজার শাহ এ সারওয়ার, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এখন থেকে গ্রাহকরা আইএফআইসির 1400-র বেশি শাখা উপশাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গত কয়েকদিনের পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর পড়েছে কন্টেইনার জটে। জাহাজ থেকে পণ্য ওঠানামা হলেও অনলাইন জটিলতা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক বন্দর ছাড়তে পারেনি। ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আর প্রতিদিন 200 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ, সাধারণ ছুটিতে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চললেও থমকে যায় কন্টেইনার ডেলিভারি কার্যক্রম।
ফলে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। স্বাভাবিক সময় দিনে ৮ থেকে ১০,০০০ কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরের জেটিতে। গড়ে ৩.৫ থেকে ৪,৫০০ কন্টেইনার ডেলিভারি হয়। একদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যা নেমে আসে প্রায় শূন্যের কোটায়। চট্টগ্রাম বন্দরে অচল অবস্থায় বিশাল ক্ষতির মুখে দেশের অর্থনীতি। একদিকে কাঁচামাল আসছে না, অন্যদিকে পাঠানো যাচ্ছে না উৎপাদিত পণ্য। নানান জটিলতার সামনে আমদানি রপ্তানিকারী ব্যবসায়ী মহল। যাদের পণ্য আটকে গেছে তাদের ডেমারেজ আছে, লক্ষ লক্ষ টাকা ডেমারেজ হয়েছে। সব মিলিয়ে এগুলি ১,০০০ কোটি পার হবে আমার ধারণা আর কি। যারা ডেলিভারি নিতে পারে নাই এবং যারা নেওয়ার জন্য রেডি ছিল, এই যে স্টুডেন্টটা হয়েছে, এই স্টুডেন্ট থেকে ডেফিনেটলি আমাদেরকে মওকুফ পাওয়ার ব্যবস্থা নিতে হবে। এটা বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৪৮,০০০, ডিপো প্রায় পূর্ণ। খালাসের কাজ দ্রুত করা না গেলে পরিস্থিতি চরম আকার নেবে আরও। বন্দর চেয়ারম্যান তাই চাইছেন দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স এবং নিরাপদ রোড ও রেলপথ। ডেলিভারি কার্যক্রম চালু করতে হলে যেটা লাগবে কাস্টমসকে এখানে সবার আগে একটা বড় একটা ভূমিকা পালন করতে হবে। তাদের শুল্ক সিস্টেমটাকে, এসআই কোটা সিস্টেমটাকে তাদেরকে চালু করতে হবে। আর এর পাশাপাশি রোড অ্যান্ড রেল যে আপনার কানেক্টিভিটি, সেটাকে নিরাপত্তা প্রদান করা। সীমিত আকারে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাই কর্মকর্তার। সেমি অটোমেটেড ম্যানুয়াল ২ পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পেরিশেবল আইটেম, নিত্যভোগ্য পণ্য যেগুলা, বাল্ক আইটেম যেগুলা, এগুলা কিন্তু বের হচ্ছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। আর্থিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে। সবার সহযোগিতা পাই, তাহলে খুব শীঘ্রই জনসাধারণ আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বেশি লাভের আশায় সময়ের আগেই অপরিপক্ক কাঁচামরিচ বিক্রি করে ফেলায় বগুড়ায় এখন রান্নার সবচেয়ে দরকারি পণ্যটির সংকট দেখা দিয়েছে। অথচ মরিচ উৎপাদনে দেশের শীর্ষ জেলা বগুড়া। তবে এবার জেলার প্রায় সর্বত্রই কাঁচামরিচের অভাব দেখা দিয়েছে। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য হাইব্রিড T20 বিজলি মরিচ রোপণ শুরু করেছেন কৃষকরা। মালচিং পদ্ধতির মরিচ চাষে লাভের সম্ভাবনাও বেশি। বগুড়া জেলা কৃষি অফিস জানায়, এবছর খরিফ মৌসুমে ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শীত মৌসুমে এই লক্ষ্যমাত্রা ৬,৫০০ হেক্টর। আন্তর্জাতিক প্রসঙ্গ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। দ্য টেলিগ্রাফে জানিয়েছে, কারাবন্দী অবস্থায় থেকেই আবেদন করবেন তিনি। ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরান খানের কাছ থেকে অনুমতি পেলে এবং এটির জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরুর পরে প্রকাশ্য ঘোষণা দেওয়া হবে। ৮০ বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি এখন শূন্য। দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর সম্প্রতি লর্ড প্যাটেন পদত্যাগ করেন। ইস্পাহানি স্পোর্টস নিউজ। প্যারিস অলিম্পিকে আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৪৫তম হয়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনের আগে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে নামতে হয় একমাত্র বাংলাদেশি আর্চার সাগর ইসলামকে। র্যাঙ্কিং রাউন্ডের ১২ সেটে সাগর ৬৫২ স্কোর করেছেন, যেখানে ২৮ শটে ১০-এ ১০ করেছেন। ৬৮৬ স্কোর করে র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন। অলিম্পিকে অংশ নেওয়া ৬৪ আর্চারের এলিমিনেশন রাউন্ডের প্রতিপক্ষ নির্ধারণের জন্যই র্যাঙ্কিং রাউন্ডের আয়োজন করা হয়, যেখানে র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা আর্চাররা কম র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ পেয়ে থাকেন। সেই হিসেবে সাগর ৩১ জুলাই অনুষ্ঠেয় এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মাউরো নেসপলিকে। র্যাঙ্কিং রাউন্ডে ২০তম হয়েছেন ইতালিয়ান এই আর্চার। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দেখে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা দুর্বৃত্তরা শনাক্ত, জানালেন ডিবি প্রধান। ইউটিউব সহ গুগলের সব সেবা উন্মুক্ত, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ব্রডব্যান্ডে ধীরগতির দুর্ভোগ। প্রজ্ঞাপন জারির পর পোষ্যসহ আগে চালু থাকা সব কোটা বাতিল, বলছেন বিশেষজ্ঞরা। আর গাইবেন না মাইলসের শাফিন আহমেদ, যুক্তরাষ্ট্রের শেষ নিঃশ্বাস ত্যাগ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, প্রতিদিন রাজস্ব ক্ষতি 200 কোটি টাকা। এবং অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আগ্রহী ইমরান খান। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।